নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন মোদী, তোলপাড় সংসদ ভবন। এই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছু হটল নির্বাচন কমিশন। আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু আগ্রহ নেই রাজনৈতিক দল ও আবাসনগুলির, তাই এই পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে অসম্পূর্ণ কাজ থমকে। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। অবিলম্বে কাজ শুরুর দিন ঘোষণার নির্দেশ। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আপোষ নয়, বার্তা পরিবহন মন্ত্রীর। প্রতি বছর পুলকারে সিএফ স্কুল বাসের মতো পুলকারেও রাখতে হবে অ্যাটেন্ডেন্ট। একগুচ্ছ নির্দেশিকা জারির পথে পরিবহন দপ্তর। মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির অনুদান ছড়ালো 3 কোটির অঙ্ক। দানের বাক্সে লাখ টাকার সোনাও। ইট যোগান দিতে হিমশিম খাচ্ছে আশেপাশের ইটভাটাগুলো। এখনো চলছে টাকা গোনার কাজ। কোচবিহারের রাসমেলা মাঠে জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি সোনালীদের এনেছি, বাকি 4 জনকেও ছাড়িয়ে আনবো, কেন্দ্রকে বিধে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে 100 দিনের কাজের শর্ত অসম্মানজনক বলে আখ্যা দিয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। কোচবিহারের রাসমেলা মাঠের জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা নেত্রীর। বললেন, বিএলএরা যেমন কাজ করছেন করবে, দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। যুদ্ধ যখন বাধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। পাশাপাশি এদিন সোনালীদের ছাড়িয়ে এনেছি, বাকি 4 জনকেও ছাড়িয়ে আনব। কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে কেন্দ্রকে বিধে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, দিল্লির পুলিশ সোনালীদের বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল। সেখানে তাদের অনেক কষ্টের মধ্যে থাকতে হয়েছে। খেতে পর্যন্ত দেওয়া হয়নি তাদের। বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হতো। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ। রাজ্য সরকার সোনালী বিবি ও তার ছেলেকে ফিরিয়ে এনেছে। জোরালোভাবে সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বাংলাদেশে থাকা বাকি 4 জনকেও রাজ্য সরকার ফিরিয়ে আনবে, সেই বার্তা এদিন দিয়েছেন তিনি। রাজ্যে এনআরসি ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না, পঞ্চানন বর্মার পায়ে হাত দিয়ে সেই বার্তাও মুখ্যমন্ত্রী ফের দিয়েছেন। মমতার কথায়, এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, বাংলায় বিভাজনের রাজনীতি হতে দেওয়া হবে না, সেই বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে লাগু হবে না, তা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার রাজ্যের হাতে এসে পৌঁছেছে শ্রম সংক্রান্ত সেই আইনের প্রতিলিপি। সেখানে 100 দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত দেওয়া হয়েছে, কিন্তু সেসব শর্ত অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে। এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের সরকারকে একের পর এক ইস্যু তুলে ধরে আক্রমণ শানিয়েছেন তিনি। তবে প্রতিবাদের সুর সবচেয়ে চড়ালেন কেন্দ্রের নয়া শ্রম আইনের বিরুদ্ধে। মমতার কথায়, 3-4 দিন আগে আমাদের একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। 100 দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না, এটা অসম্মানের। আমি এই কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনো নোটিশ নয়, এটা আমার কাছে থাকা কাগজ। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তেই তা ঘিরে তোলপাড় সংসদ ভবন। ওই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় এবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তেই তা ঘিরে তোলপাড় সংসদ ভবন। ওই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারে সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেন, যিনি বন্দে মাতরম লিখেছেন তাকেই সম্মান দিতে জানেন না, আপনাদের তো নাক্ষর দেওয়া উচিত।
মমতার বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক ঝাঁজ। বিজেপি শুধু রাজনীতিতে নয়, বাংলার মনীষীদের প্রতি ধারাবাহিকভাবে অসম্মান দেখিয়ে এগোতে চায়। মুখ্যমন্ত্রী বলেন, রামমোহনকে দেশপ্রেমী মানেন না, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, আর নির্বাচন এলেই সংখ্যালঘু ভোট ভাগ করে খেলা। ভোটের পর আবার শীতলকুচিতে গুলি আর অসম থেকে বাংলার মানুষকে নোটিশ পাঠানো লজ্জা করে না? শাসক দলের দাবি, এ প্রথম নয়, বাংলার নবজাগরণের পথিকৃতদের নিয়ে বিজেপির ভুলভ্রান্তি ও দক্ষিণ ভারতীয় নেতৃত্বাধীন অজ্ঞ মনোভাব বহুবার সামনে এসেছে। এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলেন বিজেপির নাড্ডা, কখনো স্বামী বিবেকানন্দ নিয়ে ভুল ব্যাখ্যা। এমনকি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকেও তৃণমূল আজও মনে করিয়ে দেয় বিজেপিকে। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? লোকসভার সোমবারের ঘটনাটিও কম নাটকীয় নয়। বন্দে মাতরমের প্রসঙ্গ বলতে গিয়েই মোদি বলেন বঙ্কিমদা। মুহূর্তেই ক্ষুব্ধ বিরোধী বেঞ্চ। সৌগত দাঁড়িয়ে আপত্তি তুলতেই মোদি নিজের বক্তব্য থামান, বলেন, ঠিক আছে, বঙ্কিম বাবু বলছি, আপনার অনুভূতিকে সম্মান জানাই। তারপরেই খানিক রসিকতা সুর যোগ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো, নাকি তাতেও আপত্তি রয়েছে? কিন্তু তৃণমূলের কাছে এই রসিকতা মধুর নয়। তাদের দাবি, বাংলার মহাপুরুষদের প্রতি বিজেপির এই অসচেতনতা আসলে মানসিকতার প্রতিফলন। মুখ্যমন্ত্রীর ভাষায়, বিজেপির মনীষীদের কোনোদিনও সম্মান দেয়নি, আজও দেয় না। বাংলাকে না চিনেই বাংলার হৃদয় নিয়ে রাজনীতি করতে চায় বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। কোনো ভয় নেই, যৌনকর্মীদের আশ্বাস সিইও মনোজ আগরওয়ালের। রাজ্যে এসআইআর এর কাজ শুরু 17 দিনের মাথায় একটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লীতে। আর সেখানেই কাজের তদারকিতে মঙ্গলবার সকাল সকাল হাজির হলেন সিইও মনোজ আগরওয়াল। যৌনকর্মীদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি লিখেছিল 3 সংগঠন। তাদের আর্জি ছিল যৌনকর্মীদের নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ নজর দিক কমিশন। রাজ্যে এসআইআর কাজ শুরু 17 দিনের মাথায় সেই মতো একটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হচ্ছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লীতে। সেখানেই কাজের তদারকিতে মঙ্গলবার সকাল সকাল হাজির হলেন সিইও মনোজ আগরওয়াল। যৌনকর্মীদের বড় ভয় দিয়ে মনোজ আগরওয়াল জানান, কোনো ভয় নেই, ওদের মা বাবা না থাকলে আমাদের স্পেশাল পাওয়ার আছে, ওটা দিয়েই নাম তুলব। স্পেশাল অবজারভারের 5 জন বুধবার আসছেন। শুধু যৌনকর্মী নয়, অরফান হাউসেও স্পেশাল ক্যাম্প হবে। 11 তারিখের মধ্যে ফর্ম তুলে নেব, 16 তারিখ খসড়া হবে। এই ক্যাম্প করা হয়েছে যাতে সবাই নমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারে এবং নথি সংক্রান্ত কোনো সমস্যার কথা জানাতে পারে। সেই প্রেক্ষিতে এই ক্যাম্প থেকেই তা সমাধান করার ব্যবস্থা করা হবে। যৌনকর্মীদের সমস্যার কথা বলতে যে সংগঠনগুলো এগিয়ে এসেছিল তারা 3 দফা প্রস্তাব রাখে। প্রথমত, যৌনকর্মীদের ক্ষেত্রে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কমিশন যেন নির্দিষ্ট কিছু বিকল্প নথি বা পরিচয়পত্রকে আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করে। দ্বিতীয়ত, সোনাগাছি এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করে ভোটার তালিকা সংশোধন ও এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া সহজ করা হোক। তৃতীয়ত, যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নামে বিদ্যমান ভোটার কার্ড যেন কোনো পরিস্থিতিতেই বাতিল না হয়, সেই বিষয়ে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়। এরপরে কার্যত নড়ে চড়ে বসে রাজ্যের সিইও দফতর। বিশেষ ক্যাম্প করে ইআরওকে সেখানে পাঠিয়ে যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করছে তারা। ইআরও ক্যাম্পে বসে শুনবেন কাদের কি সমস্যা রয়েছে, সবকিছুর বিচার বিবেচনা করে যাতে তাদের ভোটার কার্ড দেওয়া যায়, কমিশনের সঙ্গে কথা বলে তিনি সেই সিদ্ধান্ত নেবেন।
এদিকে সোমবার সাংবাদিক বৈঠক করে আবারও 3টি সংগঠন সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং আমরা পদাতিক জানায়, নতুন নিয়মের ফলে বহু যৌনকর্মী তাদের ভোটার পরিচয় হারানোর আশঙ্কায় রয়েছেন। 2007 সালে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে উষা কোঅপারেটিভের নথির ভিত্তিতে বহু যৌনকর্মীকে ভোটার কার্ড দেওয়া হয়েছিল, যা তাদের পরিচয় ও সম্মানের প্রতীক ছিল। এখন সেই প্রতিষ্ঠিত পরিচয় নষ্ট হয়ে যাওয়ার ভয় তৈরি হয়েছে। সংগঠনগুলির আরও আশঙ্কা, অনেক যৌনকর্মীর প্রাপ্তবয়স্ক সন্তানের বার্থ সার্টিফিকেটই নেই, তাই তারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলওদের ভাতা নিয়ে বিতর্ক চলছিল। নির্বাচন কমিশন বরাদ্দ চাইলেও ৫৯ টাকা না ছাড়ায় তাদের সাম্মানিক দীর্ঘদিন আটকে ছিল বলে অভিযোগ উঠছে। আর এই ইস্যুতেই পরপর দুটি চিঠিও পাঠিয়েছিল ইসিআই। অবশেষে সোমবার রাজ্য সরকার প্রথম দফার ৬১ কোটি টাকা ছাড়ল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলওদের ভাতা নিয়ে বিতর্ক চলছিল। কারণ নির্বাচন কমিশন বরাদ্দ চাইলেও ৫৯ টাকা না ছাড়ায় তাদের সাম্মানিক আটকে ছিল দীর্ঘদিন ধরে, এমনটাই অভিযোগ ওঠে। এই ইস্যুতে পরপর দুটি চিঠিও পাঠিয়েছিল ইসিআই। অবশেষে সোমবার রাজ্য সরকার প্রথম দফায় ৬১ কোটি টাকা ছেড়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের অর্থ দপ্তরে ছাড়া এই অর্থ আপাতত প্রায় ৯৫,০০০ বিএলওর মধ্যে বন্টন করা হবে। পরবর্তী পর্যায়ে বাকি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের দাবি, এই বরাদ্দ এসআইআর এর কাজেই ব্যবহার করা হবে। গত সপ্তাহে নির্বাচন কমিশনের তরফে রাজ্য সরকারকে নিয়ম মাফিক অর্থ ছাড়ার কথা জানানো হয়েছিল। তখনই জানা গিয়েছিল নবান্ন আশ্বাস দিয়েছে দ্রুত টাকা পাঠানোর বিষয়ে। সোমবার সেই অর্থেরই একটা ভাগ ছাড়া হয়েছে অর্থ দপ্তরের তরফে। এসআইআর এর কাজের জন্য রাজ্য সরকারের কর্মীদের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করছেন এবং করেই যাচ্ছেন। সঙ্গে চলছে ডিজিটাইজেশনের কাজও। এই অতিরিক্ত দায়িত্বের জন্য কমিশন আলাদা ভাতা বরাদ্দ করেছে, যে টাকাটা আসবে রাজ্য সরকারের কোষাগার থেকেই। এই নিয়ে কমিশন ও নবান্নের মধ্যে বৈঠকও হয়। উল্লেখ্য, এবার বিএলওদের পারিশ্রমিকও বেড়েছে। বিএলওদের মূল সম্মানিক ১২,০০০ টাকা, বিশেষ ভাতা মিলিয়ে ১৪,০০০, সুপারভাইজারদের পাওয়ার কথা ১৮,০০০ টাকা। অথচ বরাদ্দ অনুমোদন পাওয়ার পরেও টাকা হাতে না পেয়ে ক্ষোভ বাড়ছিল মাঠের কর্মীদের মধ্যে। এতদিন বছরে ৬,০০০ টাকা পাওয়া যেত রিভিশনের কাজের জন্য, এবার সেই পরিমাণ দ্বিগুণ করে ১২,০০০ করা হয়েছে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, স্মার্টফোন না থাকা বা মোবাইল ডেটা খরচ বাড়ার মতো সমস্যাও বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৬,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের প্রায় ৮১,০০০ সক্রিয় বিএলওর অভিযোগ ছিল, কাজ খরচ বাড়লেও পারিশ্রমিক সময় মতো হাতে আসছে না। নবান্ন অবশেষে বরাদ্দ ছাড়াই পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে গেলেও বহু কর্মী এখনও পুরো টাকা পাওয়ার অপেক্ষায়। অন্যদিকে যেসব বিএলওদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভেবেছে নির্বাচন কমিশন। ময়নাতদন্তের রিপোর্টে প্রতিটি বিষয় খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রসেসিং এর কাজ শুরু হবে। জাতীয় কমিশনের সঙ্গে ১২ রাজ্যের বৈঠকও হয়। সেই বৈঠকেই এমনটা বলা হয়েছে। বস্তুত গত কয়েকদিন ধরে সিইও দপ্তরের সামনে অবস্থান চালাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটি। তৃণমূলপন্থী এই সংগঠনের বিক্ষোভের সময় সেখানে বিএলওদের উপস্থিতি হাতে গোনা হলেও কমিটির সদস্যদের মুখ্য দাবি, মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, পরিবারের কোনো সদস্যকে চাকরি দিতে হবে। সেই নিয়ে অবশ্য এখনো কিছুই জানায়নি কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর চিঠি, বাসিন্দাদের আপত্তি। বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছু হটল কমিশন। আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। তবে জানা যাচ্ছে, যে রাজনৈতিক দল এবং আবাসনগুলির তরফে এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হচ্ছে না, তাই এই পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না। বহুতল আবাসনগুলিতে ভোটকেন্দ্র বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো নির্বাচন কমিশন। এক আধিকারিক জানিয়েছেন, আবাসনে বুথ তৈরির জন্য সোমবারের মধ্যে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু সোমবার সন্ধে পর্যন্ত মাত্র ২টি জেলা থেকে রিপোর্ট এসেছে। তার কথায় জেলা শাসকরা জানিয়েছেন যে রাজনৈতিক দল এবং আবাসনগুলির তরফে এই ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হচ্ছে না।
তাই আবাসনে বুথ তৈরির পরিকল্পনা কার্যকর হচ্ছে না। বহুতলে বুথ তৈরিতে কমিশন সিদ্ধান্ত থেকে পিছু হটা নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আবাসনের বাসিন্দারা নিজের প্রাইভেসি ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিভিন্ন আবাসন কর্তৃপক্ষকে নিয়ে যে বৈঠক হয়েছে সেখানে এই বিষয়ে আপত্তির সুর শোনা গিয়েছে। যেসব আবাসনে বিভিন্ন ভাষা, জাতি ও ধর্মের মানুষ বসবাস করেন সেখান থেকেও আপত্তি এসেছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি লিখে আবাসনে বুথ তৈরিতে আপত্তি জানিয়েছিলেন। তারই ফলে কমিশন সিদ্ধান্ত রদ করেছে। সোমবার বিএলওদের পারিশ্রমিক বাবদ ৬১ কোটি টাকা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এই খাতে গত সপ্তাহে চিঠি দিয়ে ৭০ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছিল নবান্নর কাছে। সোমবার প্রথম দফায় ৬১ কোটি টাকা দেওয়া হয়েছে, বাকিটাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর, এর আগে প্রথম দফায় বিএলওরা মাথা পিছু ২,০০০ টাকা করে পেয়েছিলেন। দ্বিতীয় দফায় তারা ৩৫০০ থেকে ৪,০০০ টাকা পাবেন। বিএলও সুপারভাইজারদের মাথা পিছু দেওয়া হবে ৮,০০০ টাকা। জানা যাচ্ছে, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৪,৮৬,৬৭২ জন ভোটারের নাম। এর মধ্যে মৃত ২৩,৯৮,৩৪৫ এবং ডুপ্লিকেট ১,৩২,২১৫ জন। নিখোঁজের সংখ্যা প্রায় ১১ লক্ষ। এদিন রাজ্যের বিভিন্ন যৌনপল্লী, বৃদ্ধাশ্রম, বিশেষভাবে সক্ষমদের হোম ও বিধবা কেন্দ্রের বাসিন্দাদের কাছে ফর্ম পৌঁছে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া ফের শহরে। বন্ধ করে বাবার পচা গলা দেহ আগলে বসেছিলেন মেয়ে, সঙ্গে ছিলেন তার মাও। স্থানীয়দের তৎপরতায় কসবা বোসপুকুরের আবাসন থেকে দেহ উদ্ধার করল পুলিশ। ফের শহরে রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া। বন্ধ ঘরে বাবার পচা গলা দেহ আগলে বসে কন্যা, সঙ্গে তার মাও। অবশেষে স্থানীয়দের তৎপরতায় সোমবার দক্ষিণ কলকাতার কসবা বোসপুকুরের ওই আবাসন থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সুমিত সেন। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুমিত বাবু কবে কিভাবে মারা গিয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারের ৩ সদস্যই নাকি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোসপুকুরের ওই আবাসনের একতলায় স্ত্রী অর্চনা সেন এবং কন্যা সম্প্রীতি সেনের সঙ্গে থাকতেন সুমিত। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। অবসরের পর থেকেই স্থানীয়রাই তাদের খেয়াল রাখতেন এবং দেখাশোনা করতেন। বাড়ি থেকে তারা খুব একটা বেরোতেন না। গত ৩ দিন ধরে সুমিতের পরিবারের কাউকে আবাসনের বাইরে দেখতে পাওয়া যায়নি। বাড়ির দরজা বন্ধই ছিল। তাতে স্থানীয়দের সন্দেহ হয়। তারা কসবা এলাকায় সেন পরিবারের এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানান। ওই আত্মীয় সম্প্রীতিকে ফোন করে পরিবারের খোঁজ নেন। জানা গেছে, সম্প্রতি ফোনে বারংবার জানাতেন তার বাবা মা ভালো রয়েছে, কিন্তু মা বাবাকে ফোন দিতে বললে তিনি ফোন দিতেন না বলে অভিযোগ। আর এতেই বাড়তে থাকে সন্দেহ। সোমবার ওই আত্মীয় ও প্রতিবেশীরা সুমিতের আবাসনে যান। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। বহুবার ডাকাডাকির পরও দরজা কেউ খোলেনি বলে অভিযোগ। এরপর তারা কসবা থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায়, ঘরের মধ্যে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। তাকে আগলে রেখেছেন তার মেয়ে ও তার স্ত্রী। দুর্গন্ধ বেরোতে থাকে সেই ঘর থেকে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ২০১৫ সালে রবিনসন স্ট্রিট কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল কলকাতায়। এক বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের সময় পুলিশ জানতে পারে, ওই ঘরেই দীর্ঘ মাস ধরে রাখা আছে এক মহিলার কঙ্কাল। তাকে খাইয়ে দিতেন পার্থ দে। কঙ্কালটি ছিল তার দিদির। অগ্নিদগ্ধ যে দেহ উদ্ধার হয়েছিল তা ছিল তার বাবার। ২০১৭ সালে আত্মহত্যা করেছিলেন পার্থ। কলকাতার কসবা, গড়পা, নেতাজি নগর, সল্টলেকেও বিভিন্ন বছরে দেখা গিয়েছে এই কাণ্ডের ছায়া। একই ধরনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ, হাওড়া, বারাসাত, মেমারি সহ একাধিক জায়গায়।
আবারও গোরখপুর, বারাণসী, হায়দ্রাবাদেও দেখা গিয়েছিল রবিনসন স্ট্রিটের ছায়া। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বাংলায় জাঁকিয়ে শীতের শুরু। এক লাফে নেমেছে তাপমাত্রা, ফিরেছে শীতের সেই চেনা কাঁপুনি। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বাংলায় জাঁকিয়ে শীত শুরু। এক লাফে নেমেছে তাপমাত্রা, ফিরেছে শীতের চেনা কাঁপুনি। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই শীত ও কুয়াশার প্রভাব ধীরে ধীরে বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে না। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলায়। এই জেলাগুলিতে জমিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নামতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গেও শীতের দাপট স্পষ্ট। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েকটি এলাকায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।